আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা সবারই জানা উচিত। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিকের সম্পাদক, যাকে ইউনূস সরকার আসার পরে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়, তার সঙ্গে আলাপ আলোচনায় তিনি বলছিলেন শেখ হাসিনা নেই, তার পদত্যাগের বিষয়টি এখন আলোচনার বাইরেই চলে গেছে। এ বিষয়ে কি করার থাকতে পারে বা আইন কি বলে, সেটা নিয়ে আজ কথা বলবো আপনাদের সঙ্গে। 2024 সালে ভয়ঙ্কর পরিস্থিতিতে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনী তাকে রক্ষা করার জন্য তার জীবন বাঁচাতে রাষ্ট্রীয় প্রোটোকলে দেশের বাইরে নিয়ে যান এবং সেখানে রেখে আসেন। সেভাবেই তিনি সেখানে আছেন। তার স্ট্যাটাসটা কি? পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস নামক এক ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং আরো কিছু উপদেষ্টারা বেশ কিছুদিন রাষ্ট্র বা সরকার পরিচালনা করেন। তাদের নেতৃত্বে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে। বর্তমান পার্লামেন্ট ফাংশন করছে। আইনগত বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওই সম্পাদক সাহেব অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। তিনি বললেন, এখন তো সরকার হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আলাপ আলোচনা বা আইনগত বিষয়ের আর কি অবকাশ আছে, আর কোনো কিছু অবশিষ্ট নাই, এমনভাবে তার কথা বললেন এবং তিনি জানতে চাইলেন। আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলাম। সেই রিসার্চ নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। 1958 সালে আইয়ুব খান ইস্কেন্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে তিনি সামরিক শাসক হয়ে যান। এটা নিয়ে মামলা হয়। সেই মামলায় তৎকালীন বিচারপতি মুনির রায় দিয়ে বললেন, ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের তাগিদে তাকে ক্ষমতা দখল করতে হয়েছে বা ক্ষমতা নিতে হয়েছে, এটা প্রয়োজনের তাগিদে। এভাবে তিনি একটা ভ্যালিডিটি দিলেন ইস্কেন্দার মির্জাকে উচ্ছেদ করে আইয়ুবের ক্ষমতা দখল করাকে। এই বিষয়টি সামনে চলে আসলো পরবর্তীতে। বিচারপতি হামিদুর রহমান ইয়াহিয়া খানের ক্ষমতা দখলের বিষয়টি সংক্রান্ত মামলায় ফুল বেঞ্চ জাজমেন্ট দিলেন। জাজমেন্ট দিয়ে বললেন, আনকনস্টিটিউশনাল পারসন, অর্থাৎ সাংবিধানিকভাবে যিনি ক্ষমতা দখল করার এখতিয়ার সম্পন্ন ছিলেন না, এমন কোন ব্যক্তি যদি ক্ষমতা দখল করে, তাহলে সেটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ প্রয়োজন ছিল, এই কথা বলে ভ্যালিডিটি দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ সাংবিধানিকভাবে যিনি ক্ষমতা গ্রহণ করার জন্য এখতিয়ার সম্পন্ন ছিলেন না, তিনি এটা করতে পারেন না। তিনি ইয়াহিয়া খানের ক্ষমতা দখলকে অবৈধ শুধু না, ক্ষমতা দখল করার যে প্রক্রিয়া এবং বিষয়, সেটাকে অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সিদ্ধান্ত দিলেন। এই রায়টা হলো 1972 সনে রিপোর্টেড কেস। একইভাবে সিন্ধ হাইকোর্টের পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদের বিখ্যাত রায়, সেই রায়ে পাকিস্তান ফেডারেল কোর্ট, সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ভার্সেস ফেডারেল অফ পাকিস্তান নামে পরিচিত এই মামলায় রায় দিয়ে বললেন, যার কোনো এখতিয়ারই ছিল না ক্ষমতা দখল করার, তিনি ক্ষমতা দখল করতে পারেন না। আর যদি তিনি করেন, তাকে কোনোভাবে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে প্রয়োজনের তাগিদে অনিবার্য ছিল, এই অজুহাত দিয়ে হবে না। কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি, এই প্রিন্সিপালটা হয়েছিল আইনানুগ প্রক্রিয়ায় যেখানে অনিবার্যতা, শুধু সেই ক্ষেত্রে। তা যিনি আইনানুগ বা কনস্টিটিউশনালি এন্টাইটেলড না, তিনি কোনোভাবে ইন্টারফেয়ার করা বা ক্ষমতা দখল করা, এটাকে বৈধতা দেওয়ার সুযোগ নাই। তাহলে পাকিস্তানের আসমা জিলানির মামলায় এবং সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলায় প্রধান বিচারপতি হামিদুর রহমান এবং পরবর্তীতে প্রধান বিচারপতি ইফতেখার জাজমেন্ট দিয়ে বললেন, আইয়ুবকে বৈধ ঘোষণা করাটা যথার্থ ছিল না, সেটাকে রিভাইজ করে দিলেন। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে ক্ষমতা দখল এবং তার পরবর্তী সকল কৃতকার্যকে বৈধতা দিয়ে সংবিধানের ৫ম সংশোধনী পাশ করা হয়েছিল জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায়। জিয়াউর রহমানকে বৈধতা দেওয়ার জন্য জিয়াউর রহমান, মোস্তাক, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম, এদেরকে এবং যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তাদেরকে ৫ম সংশোধনী মামলায় আমাদের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিলেন, না,
কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়া যাবে না। তারা সেটাকে অবৈধ ঘোষণা করলেন এবং এই জাতীয় তস্করের মতো দেশদ্রোহিতা নিয়ে যারা অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে এবং এ জাতীয় অন্যায় করে, সংবিধান লঙ্ঘন করে, তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করার কথা বলে দিলেন। এর প্রেক্ষিতেই কিন্তু সংবিধানের 7 অনুচ্ছেদ সংযুক্ত হয় যে যারা সাংবিধানিক বিধিবিধানকে অস্বীকার করবে, ভায়োলেট করতে প্ররোচনা যোগাবে, সমর্থন করবে, অনুসমর্থন করবে, তারাও অপরাধী, তাদেরও বিচার করতে হবে এবং তাদের অপরাধকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে একই প্রক্রিয়ায় তিনি তার দখলকে বৈধতা দেওয়ার জন্য তার সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে তিনি সংসদে সংবিধানের 7ম সংশোধনী আনলেন, পাশ করলেন। সেটাকেও আমাদের সুপ্রিম কোর্ট বলে দিল না, এটা অবৈধ, হবে না। তাহলে পাকিস্তানে আইয়ুব খানের ক্ষমতা দখল, ইয়াহিয়া খানের ক্ষমতা দখল এবং অন্য আরো কতগুলি ঘটনা নিয়ে বিচারপতি হামিদুর রহমানের, বিচারপতি মুনিরের, বিচারপতি ইফতেখারের যে জাজমেন্টগুলোর কনসাইজ ডিসিশনটা হয় যে যিনি আইনসঙ্গতভাবে কিছু করার এখতিয়ার ছিলেন না, তিনি যদি কিছু করতে যান আইন ভায়োলেট করে, কনস্টিটিউশন ভায়োলেট করে, সেটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে খুবই প্রয়োজন ছিল এই জন্য করেছেন তাই মাফ করা গেল, এটা বলা যাবে না। একইভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জেনারেল এরশাদ এবং তার সংশ্লিষ্ট যারা ক্ষমতা দখল করে বিভিন্ন আনকনস্টিটিউশনাল কাজ করছেন সেগুলোকে অবৈধ ঘোষণা করা হলো। এর সঙ্গে একটা বিষয় নিয়ে আসি। বাংলাদেশের ক্ষমতা দখল করা খন্দকার মোস্তাকের একটি মামলায় সাজা হয়েছিল। এই মামলাটি আলটিমেটলি যখন শুনানির জন্য সুপ্রিম কোর্টে আসলো, তখন একটা প্রসঙ্গ উঠলো, রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো তার যে সাজা, সেই সাজা তো খাটা হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, তো এটা তো ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। কোর্ট ডিসিশন দিল না, আমরা এই সাজাটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেটা আমরা বিচার করতে পারি। তারা একটা জাজমেন্ট দিলেন। মিনিংটা হলো সাজা খাটা হয়ে গেছে, এখানেই শেষ না, ঘটে গেছে এখানেই শেষ না, ওটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিলেন। শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে প্রোটোকল সহ দেশের বাইরে গেলেন। তিনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল থাকা অবস্থায় বাংলাদেশের এক্সিকিউটিভ ফাংশনিং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো এবং তার সঙ্গে কিছু উপদেষ্টা দেওয়া হলো। এই যে দেওয়াটা হলো, এইটা আমাদের যে সংবিধান, এই যে আমাদের দেশের সর্বোচ্চ আইনটা, এই আইনে কোথাও এইরকম দেওয়া কোনো সুযোগ নাই। ওই যে বললাম পাকিস্তানে আইয়ুব খানের মামলা, ইয়াহিয়া খানের মামলা এবং সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলায় এবং আমাদের 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী মামলা এবং খন্দকার মোস্তাকের সাজা সংক্রান্ত মামলায় যে প্রিন্সিপালটা লেক ডাউন হয়েছে, তার আলোকে বলছি সংবিধানে যেটা নাই সেটা দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টেরও নাই, রাষ্ট্রপতিরও নাই। যদি দেয়া হয়ে থাকে এবং তারা দীর্ঘদিন ফাংশনও করেন, যেমন ইউনূস 18 মাস ফাংশন করেছেন, ইয়াহিয়া খান কিন্তু ফাংশন করেছিলেন, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানও কিন্তু ফাংশন করেছিলেন, জিয়াউর রহমান কিন্তু ফাংশন করেছিলেন, এরশাদও ফাংশন করেছিলেন, আবু সাদাত মোহাম্মদ সায়েমও ফাংশন করেছিলেন। সমস্ত ক্ষমতা দখল এবং তাদের দায়িত্ব পালনের বিষয়টাকে আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং পাকিস্তান সুপ্রিম কোর্ট 1958 সালে, 72 সালে এবং বাংলাদেশে পরবর্তীতে অবৈধ ঘোষণা করেছে। শেখ হাসিনা কনস্টিটিউশনালি লিগালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তার নির্বাচন নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। কিন্তু ইন ডিউ প্রসেস অর্থাৎ আইনানুগ প্রক্রিয়ায় সাংবিধানিক বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়ে আইনানুগ নিয়মে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি পদত্যাগ করেন নাই। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের ইন্টারভিউতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই। শেখ হাসিনা নিজে ইন্টারভিউতে বলেছেন, আমি পদত্যাগ করিনি, আমি কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার। মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী দি পোস্টের সঙ্গে আর একটা ইন্টারভিউতে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগপত্র লিখেছিলেন, কিন্তু পরিবেশ পাননি, তিনি পদত্যাগ করে যাননি। সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমার জিস্ট কথাটা হলো,
শেখ হাসিনা নিজে বলছেন পদত্যাগ করিনি, রাষ্ট্রপতি বলছেন পদত্যাগ পত্র আমি পাইনি। অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে মতিউর রহমান চৌধুরী বলছেন শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, লিখেছিলেন, পদত্যাগ পত্র দিয়ে যেতে পারেননি। তাহলে এটাকে যদি আমরা নেক্সাসটা নিয়ে আসি, কন্টিনিউশনটা নিয়ে আসি, লিঙ্ক অফ চেইনটা নিয়ে আসি, তাহলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি যদি বিদেশে থাকেন তাহলে তার পরিবর্তে যদি কেউ দায়িত্বপ্রাপ্ত হন তিনি দায়িত্ব পালন করবেন, না হলে তিনি বিদেশে থাকা অবস্থায় দায়িত্ব পালন করতে পারেন কি পারেন না সেটা নিয়ে আলোচনা হবে। কারণ অনেক সরকার প্রধান বিদেশে অনেক দিন থাকেন, দ্যাট ডাজ নট মিন তার সরকার প্রধান পদ সিজ হয়ে গেছে। এখন শেখ হাসিনার যে টেনিউরটা ছিল সেই টেনিউরটায় কনস্টিটিউশনালি তার স্ট্যাটাসটা কি? আমি যেটা বলছিলাম যে একজন বিখ্যাত সাংবাদিক এবং একটা অত্যন্ত জনপ্রিয় বাংলা দৈনিকের সম্পাদককে এ কথাটাই বলেছি যে আজ হোক কাল হোক এটা নির্ধারিত হবে, শেখ হাসিনার বৈধ নির্বাচিত হওয়ার বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ সংবিধানের ৫৭ অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সৎ পদ শূন্য হবে কখন, তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র যদি প্রদান করেন, অথবা তিনি যদি সংসদ সদস্য না থাকেন, অথবা সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করিবেন, কিংবা সংসদ ভাঙিয়ে দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করিবেন, এবং অনুরূপ পরামর্শ প্রদান করিলে রাষ্ট্রপতি যদি সংসদ ভাঙিয়ে দেন। অর্থাৎ সংসদ ভেঙে দিতে হবে, তাও শেখ হাসিনার লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করতে হবে, অথবা শেখ হাসিনা কনফিডেন্স হারাবেন, অথবা তিনি সংসদ সদস্য পদ হারাবেন, অথবা তিনি রিজাইন দেবেন। এর বাইরে তার প্রধানমন্ত্রিত্ব পজিশনটা সিজ হওয়া বা শূন্য হওয়ার কোনো সুযোগ নাই। আমি একজন আইনের ছাত্র হিসাবে এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিখ্যাত ৩ জন প্রধান বিচারপতি, বিচারপতি মুনির, বিচারপতি হামিদুর রহমান, বিচারপতি ইফতেখার মাহমুদ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ৩টি জাজমেন্টকালীন সভায় ৩ জন প্রধান বিচারপতির এই ৬টি জাজমেন্টকে রেফার করলাম। তার নির্যাস হচ্ছে, তার মোদ্দা কথা হচ্ছে, যিনি কনস্টিটিউশনালি এনটাইটেলড না, তিনি যদি ক্ষমতা দখলও করেন, তিনি যদি দীর্ঘদিন কাজ করেন, যেমন আইয়ুব খান করেছিল, ইয়াহিয়া খান করেছিল, আবু সাদাত মোহাম্মদ সাইম করেছিল, মোস্তাক করেছিল, জিয়াউর রহমান করেছিল, হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, কোনোটাই ওটা বৈধতা আসবে না। তাদের দায়িত্ব গ্রহণ কোনোভাবে ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালে আসবে না। দুশোর মামলায়, আসমা জিলানির মামলায়, সিন্ধ হাইকোর্টের মামলায়, বাংলাদেশের ৫ম সংশোধনী, ৭ম সংশোধনীর মামলায় এগুলো ডিসাইডেড। এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই জাতীয় কোনো জাজমেন্ট নাই যে অবৈধ ক্ষমতা দখলকারীকে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে বৈধতা দেওয়া যাবে বা ওই মেয়াদকে কোনোভাবে কন্ডোন করা যাবে, গ্রহণ করা যাবে, বৈধতা দেওয়া যাবে, এমন কোনো জাজমেন্ট নাই। যারা বিষয়ে সম্পর্কে আগ্রহী তারা দুশোর মামলায়, আসমা জিলানির মামলা, সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলা, বাংলাদেশের ৭ম সংশোধনী, ৫ম সংশোধনী এবং খন্দকার মোস্তাক সংক্রান্ত মামলার রায় পড়ে দেখতে পারেন। শেখ হাসিনার স্ট্যাটাস লিগালি, কনস্টিটিউশনালি যে পজিশনটা আমি কতগুলো জাজমেন্টের আলোকে বললাম, খতিয়ে দেখুন। আইনের ছাত্র হিসাবে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি সেটা আমার কথা নয়, সর্বোচ্চ আদালতের অসংখ্য মামলার রায়ের আলোকে অবৈধ ক্ষমতা দখলদারকে কোনোভাবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই এবং শেখ হাসিনার ভ্যালিডিটিতেও প্রশ্ন আসবে।